এই জায়গাটা কি জানো সৌম? এই জায়গাটা, এই দাগগুলো জানো? হ্যাঁ, সেদিনকে শুনলাম যে লেপার্ড যেদিনকে অ্যাটাক করেছিল, অ্যাটাক না, লেপার্ড এখানে ওই কোনো একটা শুয়োরের যে ফাঁদ আছে, সেই ফাঁদেতে লেপার্ড আটকে গেছিল। তখন এইটাকে লেপার্ড কামড়েছিল, সেই দাঁতের দাগগুলো ফাটিয়ে দিয়েছে। দেখো এইদিকে এরকম জঙ্গল তো। হ্যাঁ, লেপার্ড এখানে আছেই। এখন তো খেতে যাবো, ওখানে বাবলুদা আছে, বাবলুদাকে একবার জিজ্ঞেস করলে হয় না বাবলুদা কখনো এরকম লেপার্ডের ঘটনা ঘটেছে কিনা ওনার সাথে? ঘটলে তো উনিই জানবেন। চলো দেখা যাক। গুড আফটারনুন স্যার। ফাইনালি আপনার অ্যাকচুয়াল ডেনে আমরা নেস্টে নই, আমরা ডেনে। বুঝি দাদা, এটা মোটামুটি কত বছর আগে এখানে এসে জমি কিনেছেন? 2008। আর রিসর্ট চালু হয়েছে 18। মানে মূলত কি এই পরিবেশ ভালো লাগে বলে এখানে আসা? অবশ্যই দারুণ লাগে। এখানেই থাকেন? শহরে তো সংকীর্ণতা নিয়ে বড় হয়েছে, এখানেই থাকেন। আমি বিট বাটা মনে হয় না কখনো আগে খেয়েছি। আমি একটা কম্বিনেশন এখানে বুঝতে পারছি খাওয়ার শুরুতেই। বিট বাটা দিয়ে একটা হালকা ঘি দেওয়া রয়েছে, বিট বাটা, গরুমারার জঙ্গলে বসে, গরুমারার নেস্টে বসে সুন্দর এসির ঠান্ডা খেতে খেতে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে খেতে দারুণ লাগে। এর আগে আমি আপনাকে নিয়ে গিয়েছিলাম বাবলুদার চিলাপাতা ডেনে, আর এবার আপনাদের নিয়ে যাব গরুমারা নেস্টে। ডেন কেন বলছি? রিয়েলি এই গরুমারা নেস্ট হলো বাবলুদার আসল ডেন। সেটা কেন, এই গোটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটা শুধুমাত্র গরুমারা নেস্ট নয়, এই সিরিজে, এই সফরে আমার সঙ্গে ছিল বাবলুদার অসাধারণ কিছু মুহূর্ত। তার মধ্যে ছিল পাহাড়ে 250 কিলোমিটার বাইক রাইড, পায়ে হেঁটে একেবারে রামবাম পর্যন্ত পৌঁছানো, কনকনে ঠান্ডা, সেখানে টেন্টে নাইট আউট, বাবলুদার রান্না, চা, সমস্ত কিছু মিলেমিশে একাকার। এই সফরটা পুরো দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন কতটা আনন্দ করেছি এই সফরে। আমাদের গাইড বলবো না, আমাদের ডিয়েগো আলভারেজ বাবলুদা এই সফর কামাল করে দিয়েছিল। এখানে দাঁড়িয়ে একটা গান মনে পড়ে যাচ্ছে, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে ধরনী স্বপ্নের দেশ। তো ডুয়ার্সে এসে বা এরকম সুন্দর প্রকৃতির মধ্যে এসে না দারুণভাবে এই গানগুলো মনে পড়ে। এই ডুয়ার্স, এই প্রকৃতি, এই জঙ্গল, এই চা বাগান, কোথাও দেখা যায় দূর থেকে পাহাড়, নদী, এই সমস্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা ডুয়ার্সে আসলে দেখতে পাবেন। এবং এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা বাতাবাড়ি, এবং আমার সামনেই রয়েছে সেই রিসর্ট যেখানে আমরা রয়েছি, গরুমারা নেস্ট। কিন্তু আমার এই পেছন দিকটা এই চা বাগান, এই আশেপাশে জঙ্গল, পাখি ডাকছে। এখানে কিন্তু ওয়াইল্ড লাইফ যখন তখন আসে, হাতি রয়েছে, কিছুদিন আগে রিসর্টের মধ্যে চলে এসেছিল লেপার্ড, এছাড়া অন্যান্য অ্যানিমাল তো রয়েছেই। ডুয়ার্সের এই যে রোমাঞ্চ, রহস্য, এবং তারই মাঝে রয়েছে কিছু অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারটাকে এবার চাক্ষুষ করার জন্য চলে এলাম ডুয়ার্সে, এবং আপনাদের ভাবলাম যে সেই ডুয়ার্সের একটা দারুণ ফ্লেভার আপনাদের সামনে তুলে ধরি। বাবলুদার ডাকে আরও একবার, বাবলুদার সঙ্গে এবার গরুমারাতে। আর গরুমারা মানেই কিন্তু সেই অ্যাডভেঞ্চার। তো চলুন একটা নতুন অ্যাডভেঞ্চারে পাড়ি দিই। কিন্তু তার আগে জানি রাখি যে এই সুন্দর প্রকৃতিতে পৌঁছানোর আগে কলকাতা থেকে আমাদের জার্নিটা ঠিক কেমন ছিল, সেখান থেকে এই জার্নিটা শুরু করি। আগের দিন রাতেই গাড়ি বলে রেখেছিলাম এয়ারপোর্টের জন্য। সকাল 7:30টার ফ্লাইট, তাই বেরোতে হলো 5টা নাগাদ। 5:30টার মধ্যে পৌঁছতেই হবে। ভেবেছিলাম সময়টা একটু বেশি লাগবে, কিন্তু এয়ারপোর্ট পৌঁছে গেলাম একেবারে 5:30টায়। গিয়েই সেখানে দেখা হলো আমার এবারের সঙ্গী সৌম্যব্রত দাশগুপ্তর সঙ্গে। তারপর যা হয়। দমদম বিমানবন্দরে সকাল সকাল পৌঁছে যাওয়ার পর আর 7:30টার ফ্লাইট রয়েছে। সো এবারে আমার ট্যুরের সঙ্গী সৌম্যব্রত দাশগুপ্ত। সো মিস্টার সৌম্য আর আমি এবারের ট্রিপে কি মজা করতে পারি সেটা দেখানোর জন্য আমাদের এই পুরো এন্টায়ার যে অনেকগুলো ভিডিও হবে একটার পর একটা, সেটাতে দেখাবো। ফ্লাইটে উড়ে আমরা গিয়ে পৌঁছবো বাগডোগরা, এবং সেখান থেকে যাব প্রথমে গরুমারার জন্য। সো এক্সাইটেড? একদম। এই প্রথম প্লেনে করে নর্থ বেঙ্গল যাওয়া। নর্থ বেঙ্গল তো আগে গেছি, প্লেনে করে নর্থ বেঙ্গল যাওয়া। দ্যাটস গ্রেট। তো চলো সিকিউরিটি চেক করে নিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে ফ্লাইট উঠবো। বিমানবন্দরে এই সিকিউরিটি চেকটা একটা বিশাল বড় হ্যাপা। সেটা সেরে ফ্লাইটের টাইমিংটা দেখে নিয়ে দাঁড়িয়ে পড়লাম একবারে বোর্ডিংয়ের জন্য।
কিছুক্ষণের অপেক্ষা, তারপর প্লেনে উঠেই শুরু হলো আমাদের যাত্রা। কলকাতার আকাশ ছুঁয়েছে তখন ফ্লাইট, আর দারুণ লাগছে আকাশের এই মেঘ। কিছুক্ষণ পর আমাদের জন্য অপেক্ষা করছিল দারুণ একটা মুহূর্ত। উত্তরবঙ্গ পৌঁছানোর আগেই দেখা দিল স্বয়ং কাঞ্চনজঙ্ঘা, আর তার সঙ্গে আকাশ জুড়ে রয়েছে এভারেস্টও। ওফ, একই দৃশ্য! নর্থ বেঙ্গল পৌঁছতে পৌঁছতেই কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের দেখা পাবো এটা ভাবতে পারিনি। যাত্রা শুভ হবে তার মানে বুঝতেই পারছিলাম। গাড়ি বাবলুদা আগে থেকেই বলে রেখেছিলেন, তাই এয়ারপোর্টে পৌঁছতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ফুলবাড়ি, গজলডোবা, লাটাগুড়ির জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছবো গরুমারা। বাগডোগরায় ল্যান্ড করার পর এখন গাড়ি অলরেডি এই আমিরুদ্দিন দা আমাদের জন্য অপেক্ষা করছিল বাগডোগরা এয়ারপোর্টের বাইরে। এখানে এসে যেটা দেখলাম, ওয়েদার দারুণ, মানে সকালবেলাতে বেশ ভালো ঠান্ডা এখনও লাগছে, দিনের বেলাতেও একটা প্লেজেন্ট ওয়েদার রয়েছে, রাতে তো ঠান্ডা লাগবেই। আমার সঙ্গী সৌম্যব্রত পেছনে, আমি সামনে, আমরা দুজন এখন যাচ্ছি গরুমারা ন্যাশনাল পার্ক। গাড়ি তখন ফুলবাড়ি পেরিয়ে গজলডোবার দিকে প্রবেশ করেছে। বাঁদিকে তিস্তা ক্যানেল, ডান দিকে এই গজলডোবা ফরেস্ট। অসাধারণ এই ঝাঁ চকচকে রাস্তা। এরই মাঝে খিদে পেয়ে গেল, ভাবলাম ব্রেকফাস্টটা সেরেই নি। তাই ড্রাইভার দাদাকে বললাম, চলুন একটা ভালো হোটেলে নিয়ে চলুন, একটু ভালো করে ব্রেকফাস্ট সারি। আমাদের হাতে কিছুক্ষণ সময় ছিল, পরোটা তখন তৈরি হচ্ছে, সামনেই তিস্তা ব্যারেজ, তাই ভাবলাম ততক্ষণে একটু ঘুরে আসি ব্যারেজটা। এই হলো তিস্তা ব্যারেজ। আর সৌম্য এখানে আসার পরে একটা জিনিস বলছে যে এখানে এটা একটা বিতর্কিত জায়গা মূলত, কারণ এই তিস্তা ব্যারেজে বেড়াতে গেলে আমার একটা জিনিস বারবার মনে হয় যে মূলত এখানে তিস্তা যেহেতু ব্যারেজ মানে বাঁধ দিয়ে আটকানো হয়েছে তিস্তাকে, আর এই তিস্তাই বাংলাদেশে ঢুকছে। এখান থেকে মূলত যে জলটা বাংলাদেশে যায় সেই জলটা কিন্তু এখান থেকেই কন্ট্রোল করে ইন্ডিয়া। মানে যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা দেখে নিন, জলটা এখানেই আটকানো রয়েছে। এইসব সৌম্য সব ভুলভাল কথা, বাট স্টিল এটা আমরা এখানে এসেছি, এখানে ব্রেকফাস্ট করে বেরোবো গজলডোবা হয়ে, তারপর যাবো এখান থেকে। বাট ব্যারেজের কিছু রেস্ট্রিকশনস থাকে, ফটোগ্রাফি প্রহিবিটেড থাকে, তো আমি এখান থেকে জাস্ট দেখালাম, তিস্তাটা দেখাবো। এই ফোর্সে পড়লে শেষ তুমি। হ্যাঁ, আমার একটা বাজে স্বভাব আছে, জানো তো, বাইরে গেলে আমি যতই ভাবি যে রিচ কিছু খাবো না, থ্যাংক ইউ দাদা, এটা আমার জন্য খুব দরকারি জিনিস। আর কিছু অমলেট? হ্যাঁ, অমলেট। আমি তুমি খাবে না? একটা ডবল ডিমে অমলেট করে দিও এখানে আমাকে মনে, কিন্তু আমি এটা এসে মিষ্টি খেলে আছে, দই মিষ্টি খাবো। ঠিক আছে, এটা ভেবেছিলাম খুব একটা রিচ পরোটা হবে, কিন্তু দারুণ, পরোটা খুব ভালো, মানে তেল নেই বললেই চলে। এরকম যদি পরোটা রাস্তায় পাওয়া যায় তাহলে ব্রেকফাস্ট করার রিস্ক নেওয়া যায় যেখানে সেখানে, সত্যি খুব ভালো। সৌম্য আবার অমলেট খেলো না, কিন্তু তার বদলে কি নিয়েছো? মিষ্টি মালাই চপ। খেয়ে বলো কেমন? মালাই চপ বেশ বড় তো, ভালো, মানে কলকাতার মতন। একটা ফ্লেভার আছে, একটা রাবড়ি, আর তার সাথে ভেতরে চমচমের মতো একটা চপ, যেটা বেশ একটা আলাদা ফ্লেভার দিচ্ছে, আর বেশ সফট। তোমার মতো কিন্তু একটা ফুড ব্লগার হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি আমি। চালিয়ে যাও। পরোটাটা বেশ ভালো ছিল, সিরিয়াসলি বলছি, খুব ভালো লেগেছে। অ্যান্ড এত কম তেলে ভাজা,
মানে তেলটা কি কম? কম, একদম ফরচুন তেলের হবে, একদম পিওর, খুব সুন্দর, খুব সুন্দর। ফ্রেশ তেল হবে। আর খাবার যা পাবে আমাদের এখানে যে রান্না হয়, ঘোরালি মাছ, লোকাল ওইগুলো পাওয়া যায়? মাটন বাহ। সব হবে। এই মালাইটা খেলে একদম লোকাল দুধের মালাই মিষ্টিও? আর মিষ্টি। মানে কেউ যদি গজলডোবার দিকে আসেন এখানে দাঁড়াতে পারেন। এই দোকানটা কী করে বুঝবো কোন নাম, কি দোকানে? এটা হলো আমার দোকানের নাম শিবম সুস হোটেল। ভেরি গুড, থ্যাংক ইউ তোমাকে নিয়ে আসার জন্য। চলো সৌমদা, চলো। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গরুমারা নেস্টের দূরত্ব ওই 1.5 থেকে 2 ঘন্টা। তবে এনজেপি থেকে গেলে 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আমরাও কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম লাটাগুড়ি ফরেস্টের কাছাকাছি। আর সেখান থেকেই বাতাবাড়ি আমতলা হয়ে ডান দিকে ঢুকলো আমাদের গাড়ি। আর কিছুক্ষণের মধ্যেই গ্রামের রাস্তা পেরিয়ে পৌঁছলাম বাবলুদার গরুমারা নেস্টে। এই রিসর্টে প্রবেশ করতে বুঝলাম এখানকার বিশেষত্ব এখানকার গাছপালা। বেশ বড় বড় নানা রকমের ফলের গাছ রয়েছে, ফুলের গাছও রয়েছে। বেশ সুন্দর ছায়া ঘেরা, জঙ্গলে ঘেরা, চারিদিকে ময়ূরের ডাক, অপূর্ব সুন্দর এক জঙ্গলের প্রকৃতি এই গরুমারা নেস্টে। ঢুকতেই না মনটা কিরকম শীতল হয়ে যায়। অনেক কিছু আছে। ঠিক আছে, গুড আফটারনুন স্যার। ফাইনালি আপনার অ্যাকচুয়াল ডেনে আমরা নেস্টে নই, আমরা ডেনে। আমি লাস্ট সিজনে গরুমারা এসেছিলাম, আর মানে এখন যখন এলাম সেই সিজনটা একই, মানে মার্চ মাসে এসেছিলাম, এটাও মার্চ মাস। আর ঢুকে এখানে একটা দারুণ জুস। আর এই ট্রিপের আমার এক্সাইটমেন্ট শুরুতে আস্তে আস্তে বলেছি, বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাদের এবার ঘুরে দেখাবো। কিন্তু তার থেকেও বড় আকর্ষণ যিনি, শুরুতেই আপনাদের দেখালাম, আরও একবার দেখাচ্ছি, বাবলুদা। প্রথম কথা, বাবলুদা এখানে আসার অন্যতম কারণ হচ্ছে কিনা লোভ। আপনার সাথে আড্ডা মারতে পারবো, গল্প করব, আমরা 3 জন, তার সঙ্গে আরও 2 জন জুড়বে, তো সবাই মিলে একটা দারুণ ট্রিপ হবে। আর প্রথমত হ্যাঁ, সুন্দর ট্রিপ হবে, বৈচিত্র্য থাকবে। এই যে গরুমারা নেস্ট, এই গরুমারা নেস্ট এর আগে হয়তো ভিডিওতে আপনারা অনেকবার দেখেছেন। এবার আমার চ্যানেলে মানে জার্নি উইথ বসে ঘুরিয়ে দেখাবো এই এলাকাটা। এত সুন্দর, এখানে প্রায় 15-16 বছর ধরে এই রিসর্টটা রয়েছে এবং গাছপালাগুলো এত বড় হয়ে গেছে। ঢুকতেই এমন এমন গাছপালা রয়েছে না, মানে মনটা পুরো ভালো করে দেয়। রিসর্টটাকে আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাই, তার আগে এই জুসটাকে কমপ্লিট করি। গরুমারা নেস্টের একটা মজার জিনিস হচ্ছে যে এখানে এই গোটা প্রপার্টিটার মধ্যে আলাদা আলাদা পার্ট রয়েছে। কোনোটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনজাতির নামে, সামনে রয়েছে নদী, কোথাও জন্তু জানোয়ারের নামে, আলাদা আলাদা পার্ট, এবং সেখানে প্রত্যেকটা ডেকোরেশনও কিন্তু আলাদা। এবং এই যে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা দেখুন, এটা পুরো একটা অন্যরকম ফিচার। এখানে একটা লন রয়েছে এবং এই যে রুমগুলো রয়েছে এখানে বিভিন্ন জনজাতি নামে রয়েছে। আমরা যেখানে রয়েছি সেটা আবার জন্তু জানোয়ারের নামে রয়েছে। তো এমনভাবে সাজানো হয়েছে, শুধুমাত্র রুমগুলো নয়, বিল্ডিংটাও আলাদা, সামনের ফিচারটাও আলাদা, এমনকি এখানকার যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটাও একটা আলাদা রূপ আপনি পাবেন যখন আলাদা আপনি এই কটেজগুলোতে থাকবেন। এগুলোর তারিফ কী সেগুলো আপনাদের অবশ্যই জানাবো, এবং এখানে থাকলে থাকা খাওয়া সম্পূর্ণ খরচ কত সেটা কিন্তু জানি, সেটা তো জানার আগেই ইচ্ছে থাকে বা জানতে চান আপনারা, তাই ওটা কিন্তু অবশ্যই জানাতে হবে। ডেসক্রিপশনে তো থাকবেই, তাছাড়াও কিন্তু আপনাদের ডিটেলে আমি জানিয়ে দিচ্ছি। এখানকার রুমগুলো যখন ডিজাইন করা হয়েছে বা পুরো লেআউটটা যখন করা হয়েছে, আমার একটাই চিন্তা মাথায় ছিল, যাতে প্রকৃতিটার সঙ্গে একটা মানানসই হয় এবং এই অঞ্চলের একটা তোমার হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, কন্টিনিউটি রয়েছে, সেটা রাখতে পারে। এখানে একটা হলো এথনিক কালচারের পার্ট, অনেক কটা জনজাতির বসবাস, সেই তার থেকে একটা আর্কিটেকচারাল তোমার ফর্ম রয়েছে, এবং ব্রিটিশদের এখানে আগমনের পর তোমার অ্যালপাইন স্ট্রাকচার্স যেটা মোস্টলি ওরা উডেন দিয়ে করতো, লোকাল অ্যাভেলেবেল প্রোডাক্টের এখানে একটা গুরুত্ব থাকতো। যেমন এখানে সেই জন্য ধরো এই যে উডেন স্ট্রাকচারটা, এটা অ্যালপাইন স্ট্রাকচার ব্রিটিশদের দেওয়া। তারপর ধরো নর্থ ইস্টার্নে বা আমাদের এই অঞ্চলে ধরো বাঁশ দিয়ে, বেত দিয়ে সব কাজ হতো, তাই সেইগুলোর ওপরে এমফাসিস দেওয়া। আর আরেকটা লুক দেওয়া হয়েছে ধরো মাড ইউনিট, কিন্তু মাডের দিয়ে তৈরি নয়, কারণ এখানে তোমার
বালি এবং পাথরের ভাগ মাটিতে বেশি, স্যান্ডলোন সয়েল, সেটা দিয়ে তৈরি করা যায় না আমাদের সাউথ বেঙ্গলে যেটা হয়, কিন্তু লুকটা ওরকম দেওয়া হয়েছে। কিন্তু একদা কিন্তু তৈরি হতো, যখন ধরো ব্রিটিশ পিরিয়ডে প্রায় 200 বছর আগে চা বাগান তৈরির স্বার্থে তোমার এই ঝাড়খণ্ড, আজকের দিনের ঝাড়খণ্ড, সেখান থেকে ওরা আদিবাসীদের নিয়ে আসা হলো, তখন কিন্তু বেশ কিছু সময় মাটি দিয়ে তারা ঘর তৈরি করেছিলেন। তো সেই জিনিসগুলো রাখার চেষ্টা করা হয়েছে, এবং এমিনিটিস যেটা সেটা একদম বেসিক থাকবে, খুব আড়ম্বর থাকবে না, কিন্তু যেটা প্রয়োজন একটা বেসিক, ঠান্ডার পরে একটা গিজারের প্রয়োজন, বা গরমে যতটুকু পড়ে দুপুরবেলা এটুকু, সেটুকু একটু কমফোর্ট দেওয়ার জন্য এসির প্রয়োজন, কিন্তু বাহুল্যটা এখানে রাখতে চাইনি, কারণ লোকে যাতে প্রকৃতির সঙ্গে এসে সম্পৃক্ত হতে পারে, সেটির উদ্দেশ্য। এখানে থাকার টারিফ মানে রুম রেট এবং খাওয়া দাওয়া সমস্তটা কত খরচ সেটা জানতে হলে এই www.gorumaranest.com গিয়ে দেখতে পারেন। এছাড়াও বাবলুদার নাম্বার দেওয়া রইল, সেখানেও ফোন করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য এই ফোন নাম্বার এবং এই ওয়েবসাইটের ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা এখানে অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম। আড্ডার পুরো সেশনটা তো দেখানো সম্ভব হলো না, কিন্তু যে জায়গাটাতে রয়েছে এই জায়গাটা দেখানো সম্ভব অবশ্যই হবে। সৌম্যব্রত এর আগে আমার সাথে এসছে, বলছিল যে টিলাবাড়িতে এখানে ছিলাম, যেটা ট্যুরিজমের। টিলাবাড়িটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? মানে দুটোর কম্বিনেশনটা একদম একদম আলাদা। হ্যাঁ। মানে টিলাবাড়ি যেরকম ছিল একটা ইংলিশ প্যাটার্নের কটেজ টাইপের, আর এইখানে 4 রকম ভাবে তৈরি করা কটেজ, তার মধ্যে এক একটা করে ঘর থেকে দেওয়া হয়, এবং কোনো মানে একেবারে অন্য রকমের। আমরা যেটাতে আছি পুরোটা বাঁশ দিয়ে তৈরি, এবং তার মধ্যে এসি চলছে, সব কিছু রয়েছে ভেতরটা। তো এইটা একটা, আর এখানে সবচেয়ে বড় যেটা পাওনা হচ্ছে এখানকার পরিবেশটা। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা এত গাছ, মানে এত ধরনের গাছ, এই গাছপালা এবং তার সঙ্গে পাখি, নানা রকম পাখি। আমাদের রিসর্টটা কিন্তু, মানে আমাদের রিসর্ট বলবো না, আমাদের কি বলবো, আমাদের থাকার ব্যবস্থাটা এই রিসর্টের মধ্যে একদম শেষ প্রান্তে, তাই তো? হ্যাঁ, জঙ্গলের দিকটায়। জঙ্গলের দিকটা। তো এই হচ্ছে, আমরা একদম আমাদের রুমটা কেমন সেটা দেখাচ্ছি। এবং নামটা বেশ ভালো দেওয়া হয়েছে, কি? নেস্ট। এত পাখির ডাক শুনতে Yeah. পাচ্ছি আসার থেকে, এদিক তার দিয়ে। জন্য নেস্ট। রাইট, গরুমারা নেস্ট। এই সামনে কিন্তু গরুমারা ফরেস্ট, সব জন্তু জানোয়ারের নামে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই হচ্ছে রুম। রুমটা খুব সুন্দর। জুতোটা একটু সাইডে খুলি। দারুণ। এই রুমটা সবচেয়ে সুন্দর জিনিস কি বলুন তো, এই পুরোটা কিন্তু বেতের, বুঝলো সৌম্য? হ্যাঁ, পুরোটা কিন্তু বেতের। এটা একটা চ্যালেঞ্জ, বাবলুদা বলছিল এটা চ্যালেঞ্জ ছিল যে বেত দিয়ে তৈরি করা যাবে কি না। এটা পুরো বেতের। এইখানে যে কাজ রয়েছে, নিচটা ফ্লোরিংটাও যদি দেখি, এখানেও কিন্তু আমার ওপরে নিচে সম্পূর্ণ কিন্তু বেতের। দারুণ। এই যে থাকার ব্যবস্থা আমাদের, আর এখানে যে ধরনের ব্যবস্থাপনা রয়েছে, জলের তো 4 জল। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, শীতকালে এটা দরকার পড়বে, আমাদের এখন দরকার পড়বে না। প্লাস এখানে টিকিট রয়েছে, চায়ের বন্দোবস্ত রয়েছে, এখানে সব স্যাশেগুলো দেওয়া রয়েছে। এখানে একটা ছোটো কেটল মতন রয়েছে ইনস্ট্যান্ট চা বা কফির জন্য। বিভিন্ন প্লাগ পয়েন্টস, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর তার সঙ্গে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে টয়লেট। তোমার পছন্দের জিনিস দেখে নাও, বাহ, ঠিকঠাক রয়েছে। এর মধ্যে টয়লেটের মধ্যে একটা মানে বাড়ির মতো করেই একটা ঝাঁপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। না, খুব সুন্দর। এখানে এসি রয়েছে, সবচেয়ে বড় কথা এসি তো লাগবে এখন। এখানে পাওয়ার পয়েন্ট কতগুলো রয়েছে একটু দেখে নিই। এদিকেও রয়েছে ইলেকট্রিক পয়েন্ট। বিছানার সাথে যদি আলাদা করে নিই, এখানে মিনি ফ্রিজ রয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মিনি ফ্রিজ রয়েছে। এখানে ড্রয়ার, বিভিন্ন জিনিসপত্র রাখার আমরা রাখতে পারবো। আর এখানে বাইরেটা, ও তুমি লাগেজগুলো তুলে দেবে? হ্যাঁ দাও প্লিজ, থ্যাংক ইউ। তোমার নাম? বরুণ। ওকে, থ্যাংক ইউ বরুণ। হ্যাঁ, শিওর শিওর শিওর। তাহলে একটা জম্পেস লাঞ্চ করে একটুখানি রেস্ট নিতে হবে ভাই। হ্যাঁ, তোমার যে অবস্থা, টায়ার্ড লাগছে, সিরিয়াসলি টায়ার্ড লাগছে। এবার একটুখানি যদি রেস্ট না করি তাহলে বিকেলবেলা বেরোতে পারবো না। এখন দেখি খাওয়া দাওয়ার এখানে নিশ্চয়ই খুবই ভালো ব্যবস্থা হবে। বিকেলে তাহলে মোটামুটি একটুখানি বেরোনো যেতে পারে। হ্যাঁ, খাওয়া দাওয়া। এই তো স্যারজি, কি আমরা তাহলে কি বিকেলে কিসে গাড়িতে বেরোচ্ছি না
বাইকে বসো কেন বসো? কালকে সারাদিন তো বাইক চড়বে, হ্যাঁ আজকে রাত্রিরে ঘুম টুম ঠিক মতো হয়নি, হ্যাঁ, ডবল শটের কফি খেয়ে তো পুরোটা ঘুম যাবে না। না মোটামুটি স্নান করার পর জিনিসটা একটু ঠিক আছে মনে হচ্ছে। বাইকের থেকে যদি গড়িয়ে যাও তখন পেছনে ঘুমের চোখে, এত সহজ না, এত সহজ না। তারপরে খাবার পড়বে, ঘুমটা চলে আসবে। বাইক তো সবসময় অ্যাট্রাক্টিভ। ডেফিনেটলি। তোমাদের কথা ভেবে না না ঠিক আছে, আমরা বাইক তো চড়বই আমরা। আমি এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট দেখে জাস্ট শুরুতেই এত সুন্দর করে ডেকোরেট করা জিনিসটা, আমি বাবলুদা পাশে বসে রয়েছেন, তবুও যদি কিছু না জানতে পারি, আমার যদি জ্ঞানের অভাব থাকে কোনটা কী খাওয়ার, তো ভাত ঘি তো রয়েছে, তার সঙ্গে আলু পোস্ত রয়েছে, ডাল এবং ঝুরঝুরে আলু ভাজা, উপরে দুটো বেশ সুন্দর শুকনো লঙ্কা। এটা হচ্ছে বিট বাটা। আচ্ছা, এইটার একটা ইতিহাস উনি বলছিলেন, আচ্ছা। খুব ইন্টারেস্টিং। এটা ওকে ফাইন, এটা শুনবো, তার আগে একটুখানি দেখিয়ে নিই। এটা রয়েছে কি মাছ? কাতলা মাছ, বড় পিস, আর স্যালাড রয়েছে। আচ্ছা, বিট বাটা কি ওই ইতিহাস? বিট বাটাটা হলো কলকাতাইয়া খাবার, ওখানে আবিষ্কার, হ্যাঁ জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ওকে। এবং পরবর্তীকালে ঠাকুর বাড়িতে রবি ঠাকুরের বেশ কিছু প্রিয় এরকম খাদ্যপদ, সেটা নিয়ে রেসিপিগুলো নিয়ে একটা বই বের করেছিলেন আমাদের ইন্দিরা ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথের ভাইজি। হ্যাঁ, বেশ কিছু, এটা তার মধ্যে একটা। সমো স্টার্ট করো। তো লজ্জা পেও না, নতুন জামাইয়ের মতন ভাব করছো তুমি। খাও, মিষ্টি দেখতে ছেলে, সুন্দর খাওয়া খাও। তুমিও শুরু করে দাও, নাহলে ঠান্ডা হলে আর ভালো লাগবে। আমি তোমাকে বলেছি তোমার মধ্যে একটা ফুড ব্লগার হওয়ার ভীষণ একটা সম্ভাবনা রয়েছে, তুমি স্টার্ট করো। কিছু ডাকবো ফুড ব্লগারদের? না, হ্যাঁ? তবে রাজুদার মতন তুমি কিন্তু হিট হয়ে যাবে। না, তবে ঘিয়ের সাথে ঝুরঝুরে আলু ভাজার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগবে। অসাধারণ। ওই যে বলছি, সব কিছু ফুড ব্লগার। দেখো তোমাদের একটা পুরো সত্তাটা ওরকম একটা, না, আমি ফুড ব্লগিং দেখি তো। ওই জন্য না, সব খারাপকে ভালো বলো না, সব খারাপ করে ভালো বলো না, খেয়েই বলে অসাধারণ ডেলিশিয়াস। মানে আমার কীরকম বলতে ইচ্ছে করতো, মানে ফুড ব্লগাররা যখন বলে, আমার মনে হয় এরকম করে নিল তো, নিয়ে একটুখানি মুখে দেওয়ার পর মুখটার যে আবভাবটা হয়, তখন আমার মনে হয় আমির ইনসানের কথা মনে বোঝা। জি হ্যাঁ ভাই ওর বেহনুস, ইতনা সুন্দর খানা। আমি বিট বাটা মনে হয় না কখনো আগে খেয়েছি। আমি একটা কম্বিনেশন এখানে বুঝতে পারছি খাওয়ার শুরুতেই। বিট বাটা দিয়ে একটা হালকা ঘি দেওয়া রয়েছে, বিট বাটা, গরুমারার জঙ্গলে বসে, গরুমারার নেস্টে বসে, সুন্দর এসির ঠান্ডা খেতে খেতে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে খেতে দারুণ লাগে। এটা গোলমরিচের ঝাল থাকে। গোলমরিচটা একটু আর্টিফিশিয়াল লাগবে, বাট এটা সলিড। এটা দিয়ে গোটা ভাত খাওয়া যায়, অসাধারণ অসাধারণ, একদম দারুণ, এত সুন্দর খেতে না। সোমো, তোমাদের কিছু বলা উচিত এই খাবারটা নিয়ে। বিট বাটাটা এবং মানে বিট আমি খাইনি কোনোদিনও, মানে আমি বাড়িতেও বিট হলে ফেলে দিই তরকারির থেকে, এই প্রথম বিট Exactly. ভালোভাবে খেলাম। বিটও আমার খুব একটা। না, আচ্ছা, এটা রেসিপিটা কী রয়েছে বাবলুদা? রেসিপিটা খুব ইজি। হ্যাঁ, বিটটা জাস্ট পিল করে নিলে, খোসাটা ছাড়িয়ে নিলে, ছোট টুকরো করে, শিল নোড়ার তখন ব্যাপারটা উঠে গেছে, এক্স্যাক্টলি। তোমার গ্রাইন্ডারে দিয়ে অল্প করে, মানে একবারে খুব মিহি করে ফেলবে না, যাতে টেক্সচারে একটুখানি মুখে পাওয়া যায় এরকমভাবে গ্রাইন্ড করে নিলে, তার সঙ্গে এক দুটো কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতো তোমার নুন। বিটটা এমনিতেই মিষ্টি মিষ্টি সেটা থাকি, ওটা আর দরকার হয় না খুব একটা। তার সঙ্গে একটু জিরে গুঁড়ো আর এই কী বলে ওটাকে, সিনামন, দারচিনি, হ্যাঁ। ওটা নিয়ে একসঙ্গে দেওয়া, বেটে নিলে তুমি। এবার কড়াইতে জাস্ট একটু ফোড়ন দিয়ে, তোমার শুকনো লঙ্কা, একটুখানি সাদা জিরে, ফোড়ন দিয়ে ওটা নেড়ে নিলে, আর একটু ঘি দিয়ে খাওয়া। ওই চাটনি খাচ্ছিলাম, তারপরে আবার এখানে জল ভরা তালশাঁস। কলকাতা থেকে আনানো? আচ্ছা, কোন দোকান? সত্যনারায়ণ। আচ্ছা, কিন্তু মুশকিলটা হচ্ছে এতটা খাওয়ার পর এটা এখন খাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। না, আমার সবচেয়ে ভালো লাগছে এই ময়ূরের ডাকটা, এটার মধ্যে না একটা বিড়ালের ডাকের সাথে মিল আছে, জানো তো? আচ্ছা, দরজাটা খোলো। সত্যি কথা বলতে আমার এই জায়গা, আমার এই আমাদের ঘর রাইনো, এখানে রাত্রিবেলা দারুণ লাগে। বাবলুদার থেকে অনুমতি নিয়ে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম, চোখটা লেগে আসছিল। ঘুম থেকে ওঠার পর আশপাশের প্রকৃতি দেখছিলাম, ছবি তুলছিলাম। এরই মাঝে দেখলাম আমার সঙ্গে দেখা করতে এসেছেন মতিউর রহমান সাহেব। এই হলো মতিউর সাহেব, আমার সঙ্গে দেখা করতে এসেছেন।
গাড়িতে আমরা দার্জিলিং গেছিলাম, ভালো আছেন? নমস্কার। থ্যাংক ইউ, আপনি এলেন, এটা খুব ভালো লাগলো। ভালো ভালো আছি, কোনো অসুবিধা আপনার কেমন শরীর টরীর ভালো আছে? হ্যাঁ, শরীর ভালো। আর ব্যবসা কেমন চলছে গাড়ির? টুকটাক হয়ে যাচ্ছে, কোনো রকম দিন চলছে। গরুমারা নেস্টের বাইরেটা সন্ধে নামছে, সৌম্যব্রত এখানে টিয়া পাখির আওয়াজ শুনছে, প্লাস সামনে চা বাগান। এটার কোনো নাম আছে চা বাগানটা? এটা হচ্ছে বড়দিঘি চা বাগান। বড়দিঘি চা বাগান। এদিকে তো হাতি টাতি চলে আসে না পুরো? হাতি চলে আসে, একদম কাছাকাছি চলে আসে হাতি। আচ্ছা আচ্ছা, জাস্ট সূর্যাস্ত হয়েছে ওই দিকটা, আপনি দেখলে বুঝলেন যে এখনও হালকা একটা সূর্যের হালকা অংশ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি বাবলুদা একটা প্ল্যান করেছিল, প্ল্যানটা আমি পুরো একদম চপাট করে দিয়েছি। চপাট বলে না, একটা বিকেলবেলা বেরোনোর প্ল্যান ছিল, কোথায় যেন যেতেন আমি জানি না, কিন্তু নিউ শাইলি হয়ে জিতি ভুটান বর্ডার, ওকে, এখান থেকে গেট থেকে জাস্ট 20 কিলোমিটার। ঠিক আছে, আমরা সেটা তো কালও যেতে পারি, পরশু বাদ দিলে। যেতে পারবো। ও কাল তো আমরা অন্য জায়গায় বেরোবো। ওকে, ট্রু। বাট আমার এই জায়গাটা বেশ ভালো লাগে, এই ব্যাপারটা ভালো লাগে। চা বাগান রয়েছে, আমরা রয়েছি, আমি সৌম্য আর দাদা এখানে পেছনে রয়েছেন। সো আমরা এই জায়গাটাতে এসে এই যে ফিলিংসটা, ডুয়ার্সে আসলে এই একাকিত্বটা, এই প্রকৃতিটা, এটা খুব ভালো লাগে। এবার চা বাগান দেখার পর আমার মাথায় কিছু প্রশ্ন এসেছে চা বাগান নিয়ে, তো দেখি বাবলুদার কাছ থেকে উত্তরগুলো পাই কিনা, যে চা বাগান নিয়ে যে প্রশ্নগুলো করছি। হ্যাঁ, পাখি কিন্তু প্রচুর রয়েছে, এটা একটা বড় জিনিস। এখানে পাখির ছবি তুলতে গেলে দারুণ, ওটা ওয়াবলার। এই বিকেলটার অদ্ভুত একটা স্মৃতি। একদিকে বুনো মোরগ ডাকছে, দূরে গাছের ওপর তখন ময়ূর ডাকছে। চা নিয়ে কথা হচ্ছিল, চার কত ধরনের ভ্যারিয়েন্ট হয়। চাটা একটা বড় শিল্প, কিছু মানুষের কাছে চায়ের একটা আলাদাই গুরুত্ব রয়েছে, তা নিয়ে তারা পড়াশুনো পর্যন্ত করেন। এটা একটা ভাস্ট সাবজেক্ট বটে। তোমরা কি জঙ্গলের ভেতর দিকে আনলে? রোজ যাও জঙ্গলে? রোজ যাও না বাবা, এতগুলো কাঠ কাটা। কতক্ষণ লাগলো দিদি এতগুলো কাঠ কাটতে? 4টে ঢুকেছো? আচ্ছা বাবা, এগুলো কি জ্বালানির কাজে লাগাবে নাকি বিক্রি করো? বলছি দাদা, এটা মোটামুটি কত বছর আগে এখানে এসে জমি কিনেছেন? 2008। আর রিসর্ট চালু হয়েছে 18। মানে মূলত কি এই পরিবেশ ভালো লাগে বলে এখানে আসা? অবশ্যই দারুণ লাগে। এখানেই থাকেন? শহরে তো সংকীর্ণতা নিয়ে বড় হয়েছে, এখানেই থাকেন, খুব ভালো। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে আপনার চারিপাশে আমি চা বাগান দেখতে পাচ্ছি, আর শালের জঙ্গল, বেশ সুন্দর নতুন নতুন পাতা উঠেছে। আচ্ছা, এই চা পাতা যে মূলত দার্জিলিং টি ফেমাস, পাহাড়ে বেশি আরও ভালো হয় যেহেতু ওখানে হিলি এরিয়া, কিন্তু এই যে দার্জিলিং টি বিভিন্ন ফ্ল্যাশগুলো হয়, ফার্স্ট সেকেন্ড, এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি কি প্রসেসিংয়ের উপর বেস করা হয়? প্রসেসিং এবং পাতার কোয়ালিটিও ডিপেন্ড করে। আর প্রতি বছরই ডিসেম্বরে বাগানে তোমার প্রুনিং হয়, এবং সেটা মার্চ মাস থেকে আবার ইলটা পাওয়া যায়। তখন যে লিফটা পাওয়া যায় খুব টেন্ডার লিফ, এবং ধরো ইস্ট ফার্মেন্টেশনের যে প্রসেসটা, সেটা ওখানে অ্যাবজর্পশন খুব ভালো হয়, এবং পরবর্তীকালে তুমি যখন জল দিয়ে চা বানাচ্ছি আর কি, যেহেতু টেন্ডার লিফ, সেখানে জলের মধ্যে অ্যাবজর্পশনটা খুব ভালো হয়। আচ্ছা, তারপরে সেকেন্ড ফ্ল্যাশটা আবার আর একটু হার্ড হবে, অটম ফ্ল্যাশটা আর একটু হার্ড হবে। এখানে দূরে ময়ূর ডাকছে। আর সবচেয়ে বড় একটা জিনিস আপনাদের বলি, যে এখানে বসে এখানে কথাটা বলছি, এখানে কিন্তু যখন তখন হাতি আসতে পারে। তার কারণ হচ্ছে আমার পিছনেই এটা কিন্তু গরুমারা ন্যাশনাল পার্ক, এদিকটা বিশেষ করে। তো বিশেষ করে তেমন কোনো ফেন্সিংও করেনি যে হাতি ঢুকবে না, সাধারণ একটা কাটা তার বেড়া। এবং তুমি জঙ্গলে এসছো, তুমি ওদের এলাকাতে ঘুরতে এসছো, তুমি আবার ওদেরকে ফেন্সিং দেওয়ার চেষ্টা করছো। তোমাকে এখানে বসবাস করতে দিয়েছে সরকার, সেটা অনেক বড় জিনিস। তারপরে তুমি বলছো যে ওরা আমার এলাকায় আসবে কেন? তুমি ওর এলাকায় ঢুকে বসে আছো, এটা ওর এলাকা। ভাই, কলকাতা শহরে থাকো না নিজের বাড়ির ওই 4 কাঠা জমি নিয়ে, তারপরে এখানে এসে বলছে ফেন্সিং চাই। এবং এটা কলকাতা শহরের স্ট্যাটাসটি যখন সুলতানুটি ছিল, তখন সেখানে বাঘ পাওয়া গেছে। হ্যাঁ,
ঠিক ঠিক ঠিক। ইতিহাসও আছে। হ্যাঁ, এবং অনেক ব্রিটিশ আধিকারিকের স্ত্রী বাঘের ডাক শুনে পাগল হয়ে গেছিল, এত ভয় পেত ওরা। হ্যাঁ, সেই আমার কাছে একটা পেপার কাটিং ছিল, যাদবপুরে বাঘ। আরে এই বোরাল টোরাল যে অঞ্চলগুলো, এখানে বাঘের মুক্তাঞ্চল ছিল, মানে ওগুলোকে সুন্দরবন বলেই কিন্তু ট্রিট করতো, একদম সুন্দরবনে যা ব্যাপার। না, এটা আমি একটা মাঝখানে তোমাকে বলেছিলাম, এই যে কেওড়াতলা, কেওড়াতলা মানে কি? কেওড়া মানে কি? কেওড়া গাছ। কেওড়া গাছ কোথায় হয়? জঙ্গলে, মূলত শ্মশানে। না, কেওড়া গাছ নোনা জলে হয়, মানে সল্ট ওয়াটারে হয়, সুন্দরবনে পাওয়া যায়, ব্যাক ওয়াটার যেখানে আসে। তো যেটা কেওড়াতলা মানে হচ্ছে ওখানে ব্যাক ওয়াটার আসতো, তার মানে তো স্বাভাবিকভাবে ওখানে গাছটা হয়েছিল, তাই জন্য নাম হচ্ছিল কেওড়াতলা। ভালো কথা বলেছি, এটা একটা ময়ূরের ডাক। ময়ূরের ডাক শোনা যাচ্ছে, সেটেল হচ্ছে। হ্যাঁ, আর ময়ূরগুলো কোনো সময় জঙ্গলের ভেতরে গিয়ে রাত্রিবাস করবে না। ও, ফরেস্টের যে আউটার লাইন আছে তার একটা দুটো তিনটে রোয়ের মধ্যে। কারণ জানি না, হয়তো সিকিউর মনে করে না ভেতরটা থাকাটা। ওকে ওকে। এবং আমাদের খুব সুবিধা হয়, এটা আমাদের র্যাডার সিস্টেমের মতো কাজ করে। কি বলছো? রাত্রিবেলা তো ডাকার কোনো কারণ নেই, কিন্তু যখনই কোনো একটা অড কিছু মুভমেন্ট দেখবে ওরা সঙ্গে সঙ্গে অ্যালার্ম কল দেয়। ওকে। হাতিটা ধর এখান থেকে তাড়িয়ে দিয়ে আরও ঢুকলো, প্রথম ময়ূর এখানে ডাকছে, তারপর ওখানে ডাকছে, তারপর এখানে ডাকছে, তারপর ওদিকে যাই, আমরা তো বুঝতে পারলাম যে মুভমেন্টটা এদিক থেকে ওদিকে হচ্ছে। আচ্ছা, ডিরেক্ট করা যায়। দ্যাটস গুড। কি দুধ চা, রচা, একটা মায়াবী পরিবেশের চা খাওয়াটা সত্যি মায়াবী বটে, মায়াবী বটে। আমার মনে হচ্ছে এইখানে এই জায়গাটা দেখে আমি বসে আছি তো, আর ফিলিংস বলছে বাইরেটা ঝড় হলে খুব ভালো হতো। এবং যদিও নর্থ বেঙ্গলে ঝড় খুব কম তুলনামূলক হয়, বৃষ্টি বেশি হয়, কারণ ফ্রেশ বেক কেক খাবে? সে খেতে পারি, খুবই সময় লাগবে না অসুবিধা নেই। আমি তো আশাই স্টক এক একটা করে নতুন নতুন এক্সপেরিয়েন্স করি যাচ্ছে। বাবলুদাকে মানে স্পেশালি কিছু বলার নেই, মানে একটার পর একটা যা করে যাচ্ছেন। চা চলে এসছে, এবার ওদিকে বাবলুদাকে দেখাচ্ছি, তার আগে এই চা এসছে আমাদের জন্য। আর বাবলুদা নাকি ভেতরে কি কেক বানাচ্ছেন? কেক বানাচ্ছে একটু নিজে হাতে, হোমমেড কেক। হোমমেড কেক। একটু ভেতরে গিয়ে দেখি যে বাবলুদা কি করছে ভেতরে। এই মুহূর্তে কিচেনের মধ্যে রয়েছে বাবলুদা। এর বাবলুদার কিচেনের মানে কতটা মানে কেরামতি কিচেনের জানেন আমি সেটা জানি না, ভেতরে যাই। কিচেনে ক্যামেরা চালানোর অনুমতি নেই, তবুও ঢুকে পড়েছি এখানে। আপনি কি করছেন বলুন তো? আরে বাপরে বাপ, তো কী সব করছেন আপনি? সফট কেক? আপনাকে মানে আপনি তো মানে আমরা আসার পর যা করছেন, না মানে যা সব অভিজ্ঞতা হচ্ছে, প্রথম কথা ঠাকুর বাড়ির রান্না থেকে শুরু করে একেবারে খাঁটি ব্রিটিশদের কেক। রাত নামতেই গরুমারা নেস্টের এই অসাধারণ পরিবেশ, তার সঙ্গে বাবলুদার একের পর এক খাওয়ার অনুরোধ। এই যে দুর্দান্ত কাজটা করেছেন বাবলুদা, এটা সেই কেক যেটা নিজে হাতে বানিয়ে আনলেন। মানে আপনি কি জিনিয়াস, এটা আমরা এতদিন পর্যন্ত জানতাম না। আজকের পর থেকে ঠাকুরের মতো আবার ভেঙে দিও না কিন্তু। কোনটা ভাঙবো? পেঁয়াজের খোলাটা শব্দটা দাদা সাগরও ভেঙেছিলেন। হ্যাঁ, জেনুইন অ্যাস। না না, বাট ট্রুলি পেঁয়াজের একটা একটা করে খোসা কিন্তু ছাড়ানো হচ্ছে। সকালে বিট বাটা, এখন কেক তৈরি। না মানে এটা আপনার এত ট্যালেন্ট আপনার আমার সিরিয়াসলি জানা ছিল না। এটাকে না খেলে বলতে পারবো না। সৌম, ট্রাই করো সিরিয়াসলি। আবার ফুড ব্লগারের ভূমিকায় যেতে হচ্ছে। দুভাবে বলা যায়, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এরকমভাবে বলা যায়। মানে ইনস্ট্যান্ট করে ফেলছেন সব কিছু। যে কোনো ব্র্যান্ডেড দোকানের কেকেরই মতো, মানে স্বচ্ছন্দে এটাকে কোনো ব্র্যান্ডেড দোকানের কেক বলে চালিয়ে দেওয়া যায়। সফট কেক উইথ ম্যাপল। এখানে একটা ওয়েদারের আপডেট দিয়ে দিই। ওয়েদারটা কিন্তু রাত মানে যখনই সন্ধ্যা নামলো হালকা একটা ঠান্ডা ঠান্ডা আছে, সেখানে জ্যাকেট পরতেই হচ্ছে। এখন গাড়ি চালানোর পর যেহেতু আমি এটা কোনো উইন্ডচিলার টাইপের পরিনি, কেমন লাগবে আমি জানি না। বাট বাইরে তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি মালবাজার, সেই বাবলুদার বাইকে চলে। যাও। গরুমারা ট্রিপের এটাই ছিল আমার প্রথম বাইক যাত্রা বাবলুদার সঙ্গে। বাবলুদার অনুরোধে চললাম মালবাজার চা খেতে। অসাধারণ এক অভিজ্ঞতা। বাইকে উঠে বুঝতে পারিনি, কিন্তু অভিজ্ঞতা তখনই সম্পূর্ণ হলো যখন বাইকের স্পিড 100 ছাড়িয়েছে।
আমি দিনের বেলা বলতে পারবো না, বাট রাতের বেলা অন্ধকারে আপনার বাইকের পেছনে বসা টু স্ক্যারি। ইটস 100 অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আমার ভয় হচ্ছে আমার এই লেপেলটা খুলে না পড়ে যায়। 100 কিলোমিটার এই জঙ্গলের রাস্তায়, মানে এখানটা তো বাফার রিজিয়ন, এটা মানে হোয়াট এভার, আমার কাছে প্রথম অভিজ্ঞতা ইটস টু মাচ। উত্তরবঙ্গে তো এটাই মজা, সুন্দর রাস্তায় গাড়ি চালিয়ে মজা পাওয়া। আমি এই যে মজার গল্পটা শুনতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমাকে এখানে আসে বাবলুদা বলেছিল যে এখানে বাইকিংটা একটা ব্যাপার, এই রাস্তায় গাড়ি চালিয়ে বেশ মজা আছে। কিন্তু সত্যি বাবলুদার পেছনে বসে যদি এরকম, যারা এখানে আসেন না তারা মজা পান না বাইকারদের জন্য ডেফিনেটলি, কিন্তু আপনার গাড়ির পেছনে বসতে হবে তার জন্য বাবলুদা। 100 কিলোমিটার বেগে এই রাস্তায় আমাকে আপনার গাড়ির পেছনে বসে আসতে যে অভিজ্ঞতা। খালি তো, হ্যাঁ রাস্তা খালি, আমার ভেতরটা তো খালি হয়ে যায় না, দুটোই খালি হয়, ভেতরও খালি হয়, আপনার রাস্তাও খালি। বাবলুদা আমাদের নিয়ে এলেন মালবাজারের টি মোমেন্টসে, অসাধারণ এই চায়ের ঠেক। এখানে বাবলুদার বাইকে আমি আর শক্তির বাইকে এলো সৌম্য। দারুণ একটা মুহূর্ত এখানে আমরা শেয়ার করেছিলাম। সত্যি বেড়াতে এলে এই মুহূর্তগুলোই মহামূল্য হয়ে যায়। ও ঠিক ধরে ফেলেছে, রাজবংশী গান তো। শুনেছো গানটা? না দোতারা By the rivers of Babylon, while we sat down. ও রেকর্ড করছে। ওই যে বললাম সত্যি মুহূর্তগুলো মহামূল্য হয়ে যায়। এবার ফিরতে হবে মাল থেকে আবার গরুমারা। এরকম জঙ্গল তো, হ্যাঁ লেপার্ড এখানে নাকি লেপার্ড, ওইসব দিকে লেপার্ডের হানা। হ্যাঁ লেপার্ড এখানে আছেই, এ বিষয়ে কোনো সমস্যা মানে আমি নিশ্চিত লেপার্ড আছে। হ্যাঁ লেপার্ড শুনলে না কিরকম কিছু? হ্যাঁ শুনলাম, মানে জানতে পারলাম যে তোমার মাঝে মাঝে এইসব গ্রামের ছাগল টাগল ধরে নিয়ে যায়, আর রাস্তায় কুকুর কম, তার কারণে নাকি ওরা লেপার্ডের খুব সহজ খাদ্য, ওদেরকে নিয়ে যায়। ও এই আশেপাশেই নাকি প্রচুর লেপার্ড ঘুরে বেড়াতে যায়। কোনো সৌম্য, লেপার্ড এইসব এলাকায় থাকাটাই খুব স্বাভাবিক। এখানে চারিদিকে জঙ্গল, এটা তো আমরা জানি। জলদাপাড়া, গরুমারা, জলদাপাড়া বলছি, গরুমারা ন্যাশনাল পার্ক, তো লেপার্ড থাকবে না এটা হতে পারে না, স্বাভাবিক। এখন তো খেতে যাবো, ওখানে বাবলুদা আছে, বাবলুদাকে একবার জিজ্ঞেস করলে হয় না বাবলুদা কখনো এরকম লেপার্ডের ঘটনা ঘটেছে কিনা ওনার সাথে? ঘটলে তো উনিই জানবেন। হ্যাঁ চলো দেখা যাক। তো এখানেই থাকেন, লেপার্ডের এইসব ঘটনাগুলো এখানে ঘটেছে কিনা, আমরা যেখানে আছি এই রাত্রিবেলা এখানে সব বলতে গেলে একটু গা ছমছম করবে বই কি। হ্যাঁ বেশ গা চমচম করছে। হ্যাঁ এখানে আমরা একটা আলোচনা করতে করতে আসছিলাম, সৌম্য মোটামুটি ভয় দেখিয়ে দিচ্ছে। কিরকম? এখানে নাকি এখানে লেপার্ড দেখেছেন তখন? লেপারদের তো জায়গা, ওদের জায়গা, ওরা আমাদের দেখবে, আমরা ওদের দেখবো, এটাই স্বাভাবিক। না বাইকে করে আস্তে আস্তে শুনলাম এখানে কয়েকবার লেপার্ডের। না বাইকে করে আসার সময় রাস্তায় না, কম্বারটা হচ্ছে গেটের সামনে, ফেন্সিং এর ভিতরে ঢুকে আছে। ফেন্সিং এর তো ঢুকতে পারে, পেরোতেই পারে। ফেন্সিং তো লেপার্ড আটকানোর মতো ফেন্সিং নেই এখানে। মানে আপনার এই বিষয়ের মধ্যে ঢুকেছে কখন? হ্যাঁ তোমরা যতটা সিরিয়াসলি নিচ্ছ না ব্যাপারটা, এখানকার মানুষজনের জন্য খুম গৌণ ব্যাপার আর কি। ব্যাপারই না লেপার্ড দেখলে গরু ঢুকলে যেমন হ্যাট হট করে দাঁড়িয়ে দিচ্ছে, লেপার্ড উঠলে, লেপার্ডের যদি খালি কনফ্লিক্টটা হয় চা বাগানের প্লাগারদের সঙ্গে, কারণ মা লেপার্ডটা বাচ্চা জঙ্গলের মধ্যে দেয় না, চা বাগানের ট্রেঞ্চগুলোতে দেয়। রাইট, হ্যাঁ। কারণ তার মেলের থেকে তার সেফটি, বাড়ির মেনি বিড়ালটাও যার করে, এই কাস্টমটা একদম সেম। কিন্তু একটা গা ছমছম ব্যাপার তো আছে, গা ছমছম করছে ব্যাপারটা, ওই দিকটা বেশ একটা সুন্দর। মানে এটাই কি অন্ধকার গরুমারা নেস্টের বিশেষত্ব? না আসলে এর থেকে খুব বেশি লাইট দিলে না এই পরিবেশটা ঠিক নষ্ট হয়ে যায়। রাতে মেনু কি তোমাদের? ডাল, ভাত, ওটা কি আলু ভাজা? মিক্সড ভেজিটেবল ফ্রাই, আর তার সাথে এটা ভেজ কোপ্তা, তার সাথে মাটন। ওই বাপরে বাবা, এতগুলো ভাত কে খাবে? দাশগুপ্ত, ব্যাপারটা খুব লোভনীয়। বাবলুদাও পাশে বসে রয়েছে এখানে অন্ধকারের মধ্যে, বললাম একসঙ্গে খান, বলে পরে খাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে জিনিসটা লোভনীয়, মানে এত কিছু রয়েছে কিন্তু আমার ভয় লাগছে খেতে। কেন?
মানে আজকে খুব অনিয়ম, অ্যাসিওর করতে পারি। আজকে অনিয়ম হয়েছে বড্ড। না, ডাল মিক্স ভেজিটেবল ফ্রাই দারুণ লাগছে, হাত দিয়ে তুলে নিলাম, এত চামচ নিতে পারছি না। তার সাথে একটা কোপ্তা রয়েছে, এটা কিসের কোপ্তা? ভেজ কোপ্তা। ভেজ কোপ্তা, মাটন আর স্যালাড, এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট। এর মধ্যে আবার ঘি, আরে বাপরে বাপ। ঠিক আছে, না 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 চ্যানেলে আমাদের তবে আজকে কিন্তু তাহলে আর নিশ্চিন্তে থাকা গেল না। কেন? বাবলুদা যখন বললো এর মধ্যে অনেকবার ঢুকে পড়েছে, তখন কিন্তু রাতের বেলা বেশ সজাগ থাকতে হবে। ধুস, সেটা তো ভয় পেলে হয় না, তুমি এতটাই ভয় পাও? হ্যাঁ, পরিবেশটাই তো এরকম একটা কাজ। দেখো, তুমি জঙ্গলে আসবে, এরকম সুন্দর একটা গাছ ছমছমে পরিবেশ পাবে না, তাহলে তো ইটকাঠের পাথর তোমার ওই বরানগর, বরানগর না কোথায় বাড়ি? পাইকপাড়া। পাইকপাড়া, আর আমার ওই গড়িয়া বোড়াল, সেখানে কাটিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তবে একটা জিনিস, লাইট জ্বালা, লাইট জ্বালা। এখানে একটা মানুষ যারা এরকম একটা ওয়াইল্ড লাইফের মধ্যে থাকতে ভালোবাসেন, তারা সকাল 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 ময়ূরের ডাকটা শুনতে দারুণ লাগছিল। হ্যাঁ, সময় সময় অনুযায়ী ওদের ডাকটা পাল্টতে যায়। কালকে রাতের ডাক আর আজকে সকালের ডাকের মধ্যে পার্থক্য আছে। আজকে সকালে একটা অদ্ভুতভাবে ডাকছে, কেন ওটা আর্তনাদ টাইপের মনে আর হচ্ছে না? এখানে দেখেছিলে সকালবেলা কত বিভিন্ন ধরনের পাখি, খালি টিয়া পাখি, ঘুঘু, এই দুটো আমি চিনতে পারলাম। আমরা তো অনেক প্রচুর রকম পাখি চিনি আমিও। বাবলুদা সব নামগুলো বলছিল কালকে। মর্নিং। আর আজকে গরুমারার জঙ্গলের এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং নেই গরুমারার জঙ্গলে যাওয়ার। গরুমারার জঙ্গলের এই আশপাশটা এত সুন্দর লাগছে, বিশেষ করে এই গরুমারা নেস্টে। আজকে এই ভিডিওতে আমরা হয়তো পুরোটা দেখাবো না, কিন্তু এই যে গোটা ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে একটা মানে গোটা সিরিজের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে ডুয়ার্স, এই ডুয়ার্সের অ্যাডভেঞ্চার পার্টগুলো আপনাদের সামনে তুলে ধরা। এখন শুনতে পাচ্ছেন সেই আওয়াজ, এই আওয়াজটা সারাক্ষণ ধরে শুনতে পাচ্ছি। এই গরুমারা নেস্টে থেকেই আপনারা ঘুরে আসতে পারেন গরুমারা ফরেস্ট সাফারি, লাটাগুড়ি, বিন্দু, ঝালং, জলঢাকা, মূর্তি, আশপাশের এরকম নানা জায়গায়। কিন্তু আমরা চললাম বাবলুদার সঙ্গে বাইকে, 250 কিলোমিটার বাইকে, তরাই ডুয়ার্স এবং তার সঙ্গে পাহাড়। যেমন কনকনে ঠান্ডা ছিল, তার সঙ্গে ছিল পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। সব মিলিয়ে একটা দারুণ অ্যাডভেঞ্চার, যেটা আমি আপনাদের নেক্সট এপিসোডে দেখাবো। আপনারা কিন্তু ততক্ষণে বাবলুদাকে ফোন করে বুকিং করে নিন গরুমারা নেস্ট। তাহলে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে একটা দারুণ এক্সাইটিং এপিসোড নিয়ে। আপনাদের সঙ্গে থাকবো আমি কুনাল, আর জার্নি উইথ বসকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এই সফরটা জমে গিয়েছে, আগামী এপিসোডগুলো দারুণ হতে চলেছে। সো প্লিজ মিস করবেন না, সঙ্গে থাকবেন আগামী এপিসোডগুলোতেও। চলুন, টাটা, বাই বাই। কলেজে পড়ি তখন থেকে, অনেক বছর তখন খুব বেশি বেশি দূরে দূরে যেতে পারতাম না, কারণ পকেটে পয়সা থাকতো না। তো আমি কালকের দিকে ভেবে যাচ্ছি ভদ্রলোক কি কি না জানে। পুরোটার মতলবটা কি? ও ভাবছে পুরোটার মতলবটা কি? ঠাকুরবাড়ির রান্না থেকে শুরু করে, কেক তৈরি থেকে শুরু করে, জনজাতির ইতিহাস থেকে শুরু করে, বাইক।